রাইট। সো আজকের টার্গেট কি, আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও তৈরি করব নিজেরাই। বাট একটা পোর্টফোলিও তৈরি করার জন্য আমাদের যা যা জানা দরকার, লাইক কন্টেন্ট কিভাবে বসাতে হয়, কন্টেন্ট গুলো কিভাবে হাইলাইট করতে হয়, মার্ক করতে হয়, আন্ডারলাইন করতে হয়, ছোট ছোট যে ট্যাগ গুলো সেগুলো দেখবো, কিভাবে ইমেজ নিয়ে আসতে হয়, কিভাবে হাইপার লিঙ্ক করতে হয়, সে বিষয়গুলো কিন্তু এখন শিখে নিব। রাইট। তো আগামী 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। দেন এরপর থেকে আমরা 2 ঘন্টা সময় অ্যাকচুয়ালি দিব আমাদের পার্সোনাল পোর্টফোলিও টাইপের সাইট তৈরি করার জন্য, ভেরি বেসিক স্ট্যাটিক এইচটিএমএল এর টেবিল ইউজ করে। এখন আমরা সিএসএস জানি না, সো টেবিল জানি। তো টেবিল ইউজ করে বিভিন্ন লেআউটের মাধ্যমে যে যেরকম পছন্দ করছেন ওই ধরনের লেআউট বানিয়ে নিজের পার্সোনাল পোর্টফোলিও সাইট তৈরি করবেন। আপনার সিভিটাই অ্যাকচুয়ালি ওয়েবে রিপ্রেজেন্ট করবে কিভাবে, তার কয়েকটা পেজ। কয়টা পেজ হবে সেটা আমি বলে দিব, বাট তার আগে কিছু জিনিস আমাদের শেখা দরকার। যে লাইক কিভাবে কন্টেন্ট করতে হয়, তাই না? আমাদের হেডার লাগবে, প্যারাগ্রাফ লাগবে, টেক্সট বোল্ড করতে হবে, ইটালিক করতে হবে, আন্ডারলাইন করতে হবে, মার্ক করতে হবে। এই ছোট ছোট ট্যাগ গুলো দেখবো। ইমেজ কিভাবে নিয়ে আসবো, হাইপারলিঙ্ক কিভাবে করবো, যদি ফর্মের সুযোগ পাই ফর্ম কিভাবে বানাবো, যদি না পাই তাহলে ওটা পরবর্তী ক্লাসে চলে যাবে। রাইট। সো আমরা একটু দেখে নেই ঝটপট বিষয়গুলো। লেআউট আমরা করতে পারি টেবিল দিয়ে। রাইট। আমাদের ইচ্ছে মতো লেআউট আমরা করে নিতে পারবো। ওয়েবসাইট থেকে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইটের কিছু ডিজাইন আপনারা দেখে নেবেন। রাইট। ওয়েবসাইট থেকে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইটের কিছু ডিজাইন দেখে নেবেন। আর এমনিতে কি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, কোনো ফ্লো ডায়াগ্রাম বা কোনো একটা মাইন্ড ম্যাপ তৈরি করার জন্য? কোনো অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা হয় না। আচ্ছা ঠিক আছে। আজকে বৃহস্পতিবার, নেক্সট উইক থেকে সেটা আমি অ্যাকচুয়ালি কাউন্টিং এ নিয়ে আসবো। প্রতিটা উইকের জন্য একটা ফ্লো ডায়াগ্রামের অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা ব্যাচ 4 শুরু করেছে। আমরা করছিলাম এসিআইপি প্রজেক্টে পিএসপি ব্যাচ 1 এ। আমরা কি ব্যাচ 1 না? আমরা ব্যাচ 1 এ আছি। সবাই কি আসছি আমরা? আপনার সিগনেচারের জায়গায় অন্য একজন সিগনেচার করেছে। নাম দুজনের সেম কিনা? আপনার নাম কি? আরেকজন নাজমুল হোসেন নামে কেউ আছেন? দেখেন দেখেন, দুজন ঠিক করে নেন। ওনার সিগনেচার আপনি দিয়ে দেন। কাটাকাটি হলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, দুজন অ্যাডজাস্ট করে নেন। ভেরি বেসিক লেভেলের বিষয়গুলো আলোচনায় আসছে এখনো। সো আমরা এখানে ভালো মতো কনসেন্ট্রেট করবো। এরকম না যে বেসিক লেভেল আমরা জানি, এটা করার দরকার নেই। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টই কাউন্ট করা হবে। রাইট। আমি বলছি প্রত্যেকটা ক্লাস অ্যাসাইনমেন্টই কাউন্ট করা হবে। কে কিভাবে করছে, কতটুকু করছে, সেগুলো নিয়ে রাখা হবে ইভ্যালুয়েশনের জন্য। তো আমি জানি আমি সিএসএস দিয়ে লেআউট করতে পারি, আমি সিএসএস দিয়ে সাইট তৈরি করে ফেলতে পারি। আমার ওটা লাগবে না। আমার দরকার কি, আমি এইচটিএমএল এর যতটুকু শিখেছি ততটুকু দিয়ে আমি যে যা করতে বলেছি সেটা আমি করতে পারছি কিনা। ওকে। সো এটা আমাদের এনশিওর করতে হবে। তো আমি কন্টেন্ট নিয়ে আলোচনা শুরু করছি। এই যে কন্টেন্ট, যে জায়গাটা যেখানে কন্টেন্টের আউটপুট দেখাচ্ছে, এই কন্টেন্ট আউটপুটের জায়গাটাতে আমি কিছু প্যারাগ্রাফ এবং হেডার, প্রথমে হেডার এবং তারপর প্যারাগ্রাফ বসানোর চেষ্টা করব। সো এখান থেকে নিয়ে যদি আমি এভাবে আগাই, লাইক আইটি ট্রেনিং আমি বলেছি 6টা, তাই না? হেডারের ট্যাগ কয়টা আছে? 6টা হেডার ট্যাগ আছে, যেটা দিয়ে কি হয়, বোল্ড টেক্সট করা যায়। মানে লেখাগুলো বড় করে আসে এবং এটা প্যারাগ্রাফের উপরে যেটাকে দেয়া হয়। আমরা যদি কোনো এসে লিখতে যাই, প্রথমে কি লিখি? এস এর নামটা খুব বড় করে লিখি, তারপর প্রতিটা প্যারাগ্রাফের উপরে কি করতে থাকি, ওই প্যারাগ্রাফের নামটা দিতে থাকি। আমি কি লিখতে যাচ্ছি? ইন্ট্রোডাকশন, তাই না? ডেসক্রিপশন, কনক্লুশন, এগুলো লিখি না? এগুলোকে বলা হয় কি? হেডার। সো আমরা হেডার ইউজ করতে পারি বেশ কয়েকটা। এইচটিএমএল এর 6টা হেডার বাই ডিফল্ট আছে। এই 6টা হেডার থেকে আমরা কি করতে পারি, আমাদের পছন্দ মতো হেডার
ইউজ করতে পারি যখন আমার যেটা প্রয়োজন পড়বে। এই যে আমার হেডার গুলো কিন্তু এসেছে, H1 সবচেয়ে বড়, H2 দেন 3 4 5 6 করে 6 সবচেয়ে ছোট। আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, লাইক তালা ট্রেনিং ওয়েবসাইটটাতে আমি যাচ্ছি, তালা ট্রেনিং এর ওয়েবসাইটটাতে দেখি আমরা কন্টেন্ট গুলো কিভাবে দেওয়া আছে। প্রথমে হেডার দেন প্যারাগ্রাফ, হেডার প্যারাগ্রাফ, এটাকে বলা হয় অপটিমাইজ কন্টেন্ট, রাইট? অপটিমাইজ কন্টেন্ট কেন? আমি যদি এই লেখাগুলোকে একই প্যারাগ্রাফের মধ্যে লিখতাম তাহলে এটা কতটুকু রিডেবল হতো। সবগুলো লেখাকে আমি একটা প্যারাগ্রাফের মধ্যে লিখেছি, যেভাবে লিখেছি এভাবেই থাকবে, বাট সবগুলো একটা প্যারাগ্রাফে। প্যারাগ্রাফের প্রথম দুইটা লাইন আইটি ট্রেনিং, তারপরের দেড়টা লাইন অনলাইন ট্রেনিং, তারপরে তিনটা লাইন কর্পোরেট ট্রেনিং, এরকম আছে। আমি এক জায়গায় রেখেছি, সেটা বোঝা যাচ্ছে, কোনো হেডিং দেই নাই। তো সেক্ষেত্রে এটা পড়ে কতজন মানুষ ভালো মতো বুঝবে? বোঝাটা কঠিন হবে তার জন্য। বাট এখন কোন অংশ কার জন্য? আইটি ট্রেনিং এর জন্য এই অংশটুকু, অনলাইন ট্রেনিং এর জন্য এই অংশটুকু, কর্পোরেট ট্রেনিং এর জন্য এই তিনটা লাইন, স্পেসিফিক করে বোঝা যাচ্ছে, তাই না? যার কর্পোরেট ট্রেনিং দরকার সে সেই সেকশনটা পড়ছে, আইটি ট্রেনিং দরকার আইটি সেকশনের ট্রেনিং অংশটুকু পড়ছে, পুরো বিষয়টা কিন্তু পড়তে হচ্ছে না, বা ভাগ করে নিতে হচ্ছে না যে কোন অংশ কোন বিষয়ে কথা বলেছে। সো এটাকে বলা হয় কি অপটিমাইজ কন্টেন্ট। আর এই ধরনের কন্টেন্ট প্রয়োজন পড়ে কার জন্য? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। কারণ এসইও ইঞ্জিনিয়াররা আপনাদের সাথে কাজ করবে, বা এসইও ইঞ্জিনিয়াররা বা এসইও ইঞ্জিনিয়ার আপনাকে গাইড করবে কোনো একটা প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে। আপনাকে কিন্তু কন্টেন্ট গুলো খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, এটা ডিজাইনার ডেভেলপারদের কাজ। তো এই ধরনের কন্টেন্ট আমরা যদি লিখতে চাই, আমার প্যারাগ্রাফ হেডার দিতে হবে, আমার প্যারাগ্রাফ লিখতে হবে, কন্টেন্ট গুলো সুন্দর করে গুছিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? সো স্ট্যান্ডার্ড হেডার যেটা প্যারার উপরে লেখা হয়, এটা মূলত H3, ঠিক আছে? বাট আমরা সিএসএস ইউজ করে আমার ইচ্ছা মতো আমার ডিজাইন অনুযায়ী বা ডিজাইনের উপর বেস করে হেডার কতটুকু হবে সেটা আমরা ডিফাইন করে নিতে পারি। ম্যান্ডেটরি না হলে যে H3 ইউজ করতে হবে, সিএসএস এর মাধ্যমে আমার যতটুকু হেডার দরকার সেই পরিমাণ হেডার বা সেই সাইজের হেডার আমি তৈরি করে নিতে পারি। আমি চাইলে H1 কে H6 এর মতো, H6 কে H1 এর মতো করতে পারি যদি আমি সিএসএস জানি। বাট আমরা এখনো কি সিএসএস জানি? জানি না। ওকে, তো আমি আমার হেডার হিসেবে রাখছি H3 কে। আর এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, ওখান থেকে টেক্সটটাকে বোল্ড করে কপি করে নিয়ে আসছি, এবং হেডারটা যেহেতু ছোট, প্যারাগ্রাফটা ছোট, আমি দুইবার কপি করে পেস্ট করেছি। দেখেন আমি কিন্তু একই লেখা দুইবার পেস্ট করেছি আর কি, প্যারাগ্রাফটা বড় করে দেখানোর জন্য। লেখাটা কোথায়? আমার এই কন্টেন্টের মাঝামাঝি অংশে শুরু হয়েছে। সো এটা টেবিলের একটা নিয়ম, রুলসই, যে কোনো কন্টেন্ট যদি লেখা শুরু হয় এটা মাঝামাঝি মিডল লেয়ার থেকে শুরু হবে। সো এটা যদি একদম উপর থেকে তুলতে হয় আমাকে লিখতে হবে কি ভার্টিক্যাল অ্যালাইন টপ। এই টিডিটার ক্ষেত্রে আমি লেখাটাকে একদম উপর থেকে দেখতে চাচ্ছি। সো এই টিডিটার নাম কি? কন্টেন্ট টিডি, তাই না? এই পার্টিকুলার টিডিতে গিয়ে আমি বলবো ভি অ্যালাইন, ভি অ্যালাইনটা লিখে দিব কি টপ। তাহলে আমার লেখাটা কোথা থেকে শুরু হচ্ছে? উপর দিক থেকে, টপ থেকে শুরু হচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, হেডার নিজেদের মধ্যে কিন্তু একটা মার্জিন রাখে, উপরে এবং নিচে কিছু জায়গা ছেড়ে দেয়। প্যারাগ্রাফও তাই। প্যারাগ্রাফ যদি আমি নিচে নিচে লিখি, দুটো প্যারাগ্রাফের মধ্যে কিন্তু একটা ডিসটেন্স তৈরি হবে, রাইট? ওয়ার্ডে যেরকম আমরা করি না প্যারাগ্রাফ, সেরকম আর কি। এখানে একটা প্রবলেম আছে, লেখাগুলো বর্ডারের সঙ্গে লেগে গেছে, রাইট? এবং এলোমেলো ভাবে শেষ হয়েছে। তো লেখাগুলো যেন বর্ডার থেকে একটু দূরে থাকে, এর জন্য আমরা টেবিলের একটা অ্যাট্রিবিউট দিতে শিখবো। অ্যাট্রিবিউটটা যদিও ডেপ্রিকেটেড HTML5 এ। সেল প্যাডিং, আমি বলছি এটাকে 10 পিক্সেল। হ্যাঁ, সেল
ডিভাইডিং, দেখেন আমার প্রত্যেকটা সেল থেকে, আমি পুরো টেবিলের উপরে দিয়েছি কিন্তু, প্রত্যেকটা সেল থেকে 10 পিক্সেল করে কি গ্যাপ তৈরি হয়েছে বর্ডার থেকে। এখান থেকে সবচেয়ে ভালো বোঝা যাবে, শুধু লেফট থেকে না, টপ, রাইট, বটম, লেফট চারিদিক থেকেই কিন্তু 10 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে? তো আমার লেখাগুলো এই কারণে এই পাশে 10 পিক্সেল এবং রাইট সাইডেও 10 পিক্সেল জায়গা সে ছেড়ে দিয়েছে। টপ এটা টেবিলে সম্ভব না, শুধু স্পেসিফিক টিডির ক্ষেত্রে এটা সম্ভব, সিএসএস দিয়ে যখন আমরা করব ডিভ এর ক্ষেত্রে। ঠিক আছে, টেবিলে লিমিটেশন আছে যে কিছু কিছু অ্যাট্রিবিউট পুরো টেবিলের উপর অ্যাপ্লাই করতে হয়, স্পেসিফিক সেলের উপর অ্যাপ্লাই করা যায় না। আচ্ছা, এখন এই লেখাগুলোকে যদি আমি এভাবে বলি যে জাস্টিফাই, একটা অ্যাট্রিবিউট আছে অ্যালাইন, অ্যালাইন যদি আমি জাস্টিফাই করে দেই, দেখেন লেখাগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে এবং সমানভাবে কিন্তু শেষ হয়েছে। একটা জিনিস আমরা একটু খেয়াল করি, লেখাগুলো সমানভাবে শুরু হয়েছে যেভাবে, সমানভাবে শেষও হয়েছে, লেখাগুলো কিন্তু সমানভাবে শেষ হয়েছে। তো আমি যখন কোনো প্যারাগ্রাফ তৈরি করব তখন কিন্তু চেষ্টা করব যে এ ধরনের অ্যালাইনমেন্ট গুলো করে রাখতে। আবারও যাচ্ছি, আচ্ছা এখানে এসে আমি আবারও আরেকটা হেডার তৈরি করছি, H3 তে যাচ্ছি, আমার দুইটা হেডার দুইটা প্যারাগ্রাফ হয়েছে, দুইটা হেডার হয়েছে, দুইটা প্যারাগ্রাফ হয়েছে। আমি আমার লেখাগুলো যে লাইক আমি আমার সম্পর্কে লিখছি অ্যাবাউট মি, রাইট? যখন আমি আমার সম্পর্কে লিখছি তখন কিন্তু এ ধরনের কন্টেন্ট আপনাকে লিখতে হবে, অবজেক্টিভ সহ শুরু করে আপনার হোম পেজে গ্রিটিং মেসেজটা বা ওয়েলকাম মেসেজটা কিন্তু এভাবে আপনাকে লিখতে হবে। এবং পোর্টফোলিও সাইটে যেটা আরো থাকবে, যখন পোর্টফোলিও পেজটা বানাবেন, আপনার স্কিল, আপনার ট্রেনিং, আপনার প্রজেক্ট, আপনার হবিস, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো কিন্তু ওই পেজের মধ্যে থাকবে, তাই না? তারপর আপনি যখন একাডেমিক পেজ তৈরি করবেন, একাডেমিক হিস্ট্রি গুলো আপনার ওই পেজের মধ্যে থাকবে। পার্সোনাল ইনফরমেশন পেজ তৈরি করবেন, আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো ওখানে থাকবে। কন্টাক্ট পেজ তৈরি করলে কন্টাক্ট ইনফরমেশন গুলো ওখানে থাকবে, রাইট? সো আমাদের কিন্তু তৈরি করতে হবে কয়েকটা পেজ, যে লাইক আমার হোম পেজ, অ্যাবাউট মি, পোর্টফোলিও, তারপরে কি একাডেমিক ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, আর কি কন্টাক্ট। টোটাল কয়টা পেজ? 6টা পেজ। আমরা যদি আরেকটা অ্যাডিশনাল করতে চাই লাইক গ্যালারি ইমেজ, লাইক গ্যালারি তে ক্লিক করলে আপনার ইমেজ গুলো, আপনার ফ্যামিলির, আপনার ফ্রেন্ডদের ইমেজ গুলো শো করলো, রাইট? এভাবে 6-7টা পেজের একটা স্ট্যাটিক সাইট আমরা কিন্তু চাইতেই পারি। তো এই প্যারাগ্রাফটা যদি আমরা এখন অ্যাডজাস্ট করতে চাই, এখানেও আমাকে কি লিখতে হচ্ছে? পেইনফুল। এই কাজগুলো কি পেইনফুল না? আমাকে প্রতিবার কিন্তু লিখতে হচ্ছে। যদি এরকম হতো, যদি এক জায়গায় লিখে রাখতাম সব জায়গায় কাজ করতো, সম্ভব হবে কখন? যখন আমরা সিএসএস শিখবো। এই প্যারাগ্রাফের জন্য বা পি এর জন্য একটা সিএসএস প্রপার্টি লিখে দিব, টেক্সট অ্যালাইন, জাস্টিফাই, এবং যতবার প্যারাগ্রাফ লিখবো অটোমেটিক কি হয়ে যাবে? জাস্টিফাই হবে। সব সময়ের জন্য আমাকে কিন্তু এই অ্যাট্রিবিউটটা লিখার প্রয়োজন পড়বে না, বোঝা যাচ্ছে? তো সিএসএস এর অ্যাডভান্টেজ বা সিএসএস এর যে বলতে পারেন যে পাওয়ার, সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, যখন আমরা শিখবো তখন এটা কিন্তু ক্লিয়ার হবে। এখন আরো কিছু ট্যাগ নিয়ে আলোচনা করছি, যে লাইক আমরা কোন ট্যাগ গুলো ইউজ করব, কোন ট্যাগ গুলো ইউজ করব না কন্টেন্টের বেলায়, বা কোন কোন ট্যাগ গুলো কি কাজে ইউজ হয়। ছোট ছোট যে ট্যাগ গুলো অনেক সময় আমরা ভুলে যাই, যে লাইক আমরা যদি কোনো একটা টেক্সট কে বোল্ড করতে চাই, আমরা বি ট্যাগ ইউজ করতে পারি। এই কথাটুকুকে আমি বোল্ড করে দিচ্ছি, এটা বি ট্যাগ ইউজ করেছি, তালা ট্রেনিং ইজ বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার। সো এখন যদি এটাকে যাই, এই অংশটুকু বা যে অংশটুকু বি ট্যাগ এর মধ্যে আছে সেটা বোল্ড হয়েছে। আবার আরো একটা ট্যাগ আছে এটা বোল্ড করার জন্য, স্ট্রং। আমরা যে ট্যাগটাকে বেশি প্র্যাকটিস করব বা যে ট্যাগটাকে প্র্যাকটিস করব সেটা বলছি কি স্ট্রং। আমরা বি ট্যাগের ইউজ করব না, রাইট? জানি বা জানবো যে বি ট্যাগ দিয়ে বোল্ড করা যায়, বাট ইউজ করব কি স্ট্রং। দুজনই সেম পাওয়ারের, বাট স্ট্রং ট্যাগটা কি মোর হেল্পফুল ফর সার্চ ইঞ্জিন, রাইট? সার্চ ইঞ্জিনের জন্য স্ট্রং ট্যাগটা বেশি হেল্পফুল। সো আমরা সার্চ ইঞ্জিনে
অপটিমাইজ যারা করছে তাদেরকে হেল্প করার জন্য কন্টেন্ট গুলো যদি কখনো আমাকে বোল্ড করতে হয় স্ট্রং ট্যাগ দিয়েই আমরা বোল্ড করব। আচ্ছা, এরপরে আসি সিমিলার আরো একটা বিষয় আছে যে আমি যদি ইটালিক করতে চাই, কন্টেন্ট গুলোকে যদি আমি ইটালিক করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি যেখান থেকে শুরু করব, লাইক আমি আই লিখছি, আয়ের মধ্যে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু পুরোপুরি কি হবে, আমি যদি আই কে এভাবে শেষ করি কাজ করবে। দেখেন ইটালিক হয়ে গেছে, পুরো অংশটা কিন্তু ইটালিক হয়েছে, বাট আমার এখানে কিন্তু একটা এরর জেনারেট হয়েছে। কারণ কি, আই শুরু হচ্ছিল পি এর মধ্যে, শেষ হয়েছে পি এর শেষে। সো এটাকে প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট বলা হয়। এখানে যেটা করতে হবে, এইচটিএমএল এ প্রপারলি নেস্টেড হতে হবে। রুলস কি, প্রপারলি নেস্টেড হতে হবে। XHTML বলে একটা কথা আছে, স্ট্রিক্ট এইচটিএমএল, এক্সটেন্ডেবল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাকে স্ট্রিক্ট, আমরা যেটা বলে থাকি যে এটাকে স্ট্রিক্ট এইচটিএমএল বা এরর ফ্রি এইচটিএমএল বলা হয়ে থাকে। যে যখন HTML4 ছিল ওখানে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আছে, যে এরর সহ কাজ করতে পারে। বাট একটা সময় এসেছিল যে এরর ফ্রি HTML পেজ বা W3 ভ্যালিডেটেড পেজ গুলোর অনেক চাহিদা ছিল মার্কেটে, যে আমার সাইটটা হবে W3 ভ্যালিডেটেড, রাইট, টিক মার্কস থাকবে। অনেক ওয়েবসাইটে গিয়ে দেখা যায় না যে W3 টিক মার্কস দিয়ে দেয়, তার মানে এখানে HTML এর পাশে টিক মার্কস থাকে, CSS এর পাশে টিক মার্কস থাকে, তার মানে ওখানে HTML এবং CSS এর কোনো এরর নেই। আর ওই স্ট্রিক্ট HTML এর কাজ করতে গেলে XHTML এর কাজ করতে হয়। আর XHTML এর তিনটা ইম্পর্টেন্ট রুলস আছে। ফার্স্ট রুলস হচ্ছে যে প্রত্যেকটা ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকতে হবে এবং এটা প্রপারলি থাকতে হবে। যার ক্লোজিং ট্যাগ আছে দিতে হবে, যার নেই সেটা দেয়া যাবে না। 2 নম্বর হচ্ছে প্রপারলি নেস্টেড হতে হবে, ট্যাগগুলো প্রপারলি নেস্টেড হতে হবে, তার মানে কি প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে সমন্বয় থাকতে হবে। আর থার্ড রুল ছিল কি, সবগুলো ট্যাগ হতে হবে স্মল লেটারে। আমি বুঝতে পেরেছি? এই তিনটা বিষয় ছিল ইম্পর্টেন্ট এবং এই তিনটা বিষয় ফলো করলেই এরর ফ্রি এইচটিএমএল লেখা সম্ভব। আপনারা যদি এখন ফলো করেন এই তিনটা রুলস, যখন যেভাবে আমাকে সাপোর্ট দেবে কে নেটবিনস বা ড্রিমওয়েভার, ওইভাবে যদি আমি লিখি এইচটিএমএল এর যার ক্লোজিং আছে ক্লোজিং বসে যাবে, যার ক্লোজিং নেই তার ক্লোজিং বসবে না। তাহলে ওই ক্ষেত্রে যত এরর আসার চান্স ছিল সেটা সব কি হবে, আর থাকবে না। সে আর আমরা যদি প্র্যাকটিস করি অলওয়েজ স্মল লেটারে ট্যাগ গুলো লিখবো, তাহলে সেকেন্ড যে অপশনটা এরর আসা সেটাও কিন্তু চলে যাবে। আর থাকলো কি প্রপারলি নেস্টেড। এটা অনেক সময় কমপ্লেক্সিটি তৈরি করে, যখন এর মধ্যে সার্ভার ল্যাঙ্গুয়েজ চলে আসে নেস্টিং এর বিষয়টা এলোমেলো হয়ে যায়। এই কারণেই দেখবেন অনেক ডাইনামিক সাইট আছে, লাইক আমি যদি ফেসবুককেও ভ্যালিডেট করি ওখানেও দেখবো 8-10টা বা 50-60টা এরর জেনারেট হয়েছে। প্রপারলি নেস্টেড যদি স্ট্যাটিক সাইট হয় তাহলে এটা ইমপ্লিমেন্ট করা সহজ এবং ওই ছোট ছোট সাইট গুলোতেই কিন্তু HTML ভ্যালিডেশন এবং CSS ভেরিফাইড করা সম্ভব। বড় বড় ডাইনামিক সাইট গুলোতে এটা করা কিছুটা ডিফিকাল্ট, যখন ডাইনামিক কন্টেন্ট গুলো ডেটাবেস থেকে এসে কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এক্সিকিউট হচ্ছে ফ্রন্ট এন্ডে, তখন ক্লোজিং বা নেস্টিং বিষয়টা পুরোপুরি ফলো করা সম্ভব হয় না। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে yahoo.com এটা কিন্তু অনেক পপুলার একটা পেজ, তাই না, ওয়েবসাইট, এবং হোম পেজের মধ্যে মোর দ্যান 200 এরর্স আছে। তারা কি সলভ করতে জানে না? জানে, বাট ডাইনামিক করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে তারা এটাকে ওভারলুক করেছে। বোঝা যাচ্ছে? আপনারা দেখবেন বড় বড় সাইট গুলো কখনোই কিন্তু বলছে না W3 ভ্যালিডেটেড, রাইট, HTML বা CSS এর এন্ড থেকে। বাট আমরা যখন ছোট সাইট বানাবো ভেরিফাইড সাইট তৈরি করার চেষ্টা করব। সো আমি যদি আমার কাছে টুলটা আছে কিনা একটু দেখি, ওয়েব ডেভেলপারস টুল বলে একটা টুল আছে, আপনারা সেটা ইনস্টল করতে পারেন। হ্যাঁ, আমার কাছে ওয়েব ডেভেলপার টুলটা আছে। ওয়েব ডেভেলপার অ্যাড অন বলা হয়ে থাকে, আমরা মজিলাতে অ্যাড অন বলি আর ক্রমে এক্সটেনশন বলা হয়ে থাকে। সো এই যে অ্যাড অনটা ইনস্টল করা আছে, অ্যাড অনটা নিয়ে আমি কথা বলবো নেক্সট ডে। অ্যাড অনটা নিতে হয় টুলস থেকে অপশন, টুলস থেকে অপশন না, টুল থেকে অ্যাড অন। টুল থেকে আপনি যদি অ্যাড অনে যান, এই টুলস থেকে
হয়ে গেল। এই যে অ্যাড অনে যান, অ্যাড অন থেকে আমরা সার্চ করে বের করতে পারি ওয়েব ডেভেলপার। সার্চ দিলেই চলে আসবে। আমার ব্রাউজারে যেহেতু অ্যাড করা আছে সবার শেষে আসবে, আর যদি অ্যাড করা না থাকতো সবার শুরুতে আসতো। এইটা এই যে অ্যাডন গুলো, ওয়েব ডেভেলপারের এই অ্যাডন গুলো আছে। আমি যদি সবার শেষে যাই, ওয়েব ডেভেলপারের যে অ্যাডনটা আছে, আমি সাইনটা দেখিয়ে দিচ্ছি। এটা বাসায় সবাই ইনস্টল করে নেবেন এবং এখানকার মেশিন গুলোতেও পারলে আপনারা ইনস্টল করে নিতে পারেন। এই যে ওয়েব ডেভেলপার অ্যাডন, অ্যাড টু ফায়ারফক্স। ফায়ারফক্স অ্যাড করলে একটা রিস্টার্ট বাটন আসবে, রিস্টার্ট দিলে এই অ্যাডন গুলো এখানে ডিসপ্লে করবে। আমি যেটা দেখানোর চেষ্টা করছি, এটা ম্যান্ডেটরি না। আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই পেজটা, এটা কিন্তু বেশ ভারী একটা পেজ এবং প্রচুর কোড আছে। সো এই পেজের মধ্যে যদি আমি ভ্যালিডেশন দেই, টুলস থেকে যদি আমি বলি ভ্যালিডেট HTML, ঠিক আছে? আমরা লোকাল ভ্যালিডেশনও যেতে পারি এই টুলস এর মাধ্যমে। আমরা যদি এই অনলাইনে যে পেজটা আছে এই পেজটাকে ভ্যালিডেট করতে চাই, ভ্যালিডেট HTML আমি করেছি, এটা W3 থেকে ভ্যালিডেশন হবে। এই যে validator.w3.org, এখানে 272 এরর্স আছে, রাইট? ওই পেজটার মধ্যে 272টা HTML এর এরর আছে। কি এরর আছে? আমি যদি ভ্যালিডেশন আউটপুটে যাই, প্রত্যেকটা লাইনে কোথায় কি এরর আছে, ম্যাক্সিমাম কেসেই দেখা যাচ্ছে কি ওই যে ক্লোজিং সিনট্যাক্স এর ইস্যু, রাইট? এই যে এরর গুলো কততম পেজে, কততম কলামে, সব কিছু আমাকে বলে দিচ্ছে। আমি ধরে ধরে ফিক্স আপ করতে পারি, অথবা সিএসএস এর মাধ্যমে এগুলোকে ফিক্স করা সম্ভব। সো যে কোনো পেজের ভ্যালিডেশন আমি দেখতে পারি, ইভেন লোকাল পেজ যেগুলো আমরা তৈরি করছি সেগুলো ভ্যালিডেশনও আমরা করতে পারি। হ্যালো, বড় মোবাইল চার্জার নিয়ে যাও, চার্জার হচ্ছে ইয়েতে লাগানো, এই যে সিও রুমের ওদের মধ্যে লাগানো। আচ্ছা, ঠিক আছে, ওয়েব ডেভেলপার এইটা কত? প্রথমটাই, হ্যাঁ এইটাই, এই যে চাকরির মতো সাইন আছে না, এইটাই। যাই হোক, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি না, বাট এটা যদি করতে পারা যায় তাহলে ভালো। যেটা নিয়ে কথা বলছিলাম, যে প্রপারলি নেস্টেড, আমি নেস্টিং এর যে বিষয়টা সেটা শেখাচ্ছিলাম, যে আই কি হবে, পি এর আগেই ক্লোজ হয়ে যাবে। এবার যদি আমি আরেকটা ট্যাগ দেই em, দেখেন এখানেও ইটালিক হচ্ছে। তার মানে আই ট্যাগ এবং em ট্যাগ দুইটা ট্যাগ দিয়ে কি ইটালিক করা যায়। বাট আমরা প্র্যাকটিস করব কাকে? em কে। আই কে ওভারলোড করব, আই এর পরিবর্তে আমরা ইটালিক করার জন্য ইউজ করব কি em। এখন আসি মার্ক রিলেটেড। আমি কোন একটা সেন্টেন্স, কোন একটা ফ্রেজ অথবা কোন একটা ওয়ার্ড কে মার্ক করে রাখতে পারি। HTML5 এর একটা ট্যাগ আছে মার্ক, আগে ইউজ করা হতো কি আন্ডারলাইন ট্যাগ। আপনি আন্ডারলাইন করে দিতেন, তার মানে ওটাতে জোর দিতে হবে, বা ওই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট এটা বোঝানো হতো, বা ওই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট এটা বোঝানো হতো। এখন এটা করা হয় কি মার্ক ট্যাগ। সো আমি আন্ডারলাইন ইউজ করতে পারি, আবার কি মার্কও করে দিতে পারি। আমি একই কাজ করছি। হ্যাঁ, এটা সবই HTML5 ট্যাগ, সবই কি আমি বলছি যেগুলো সবই HTML5 এরই ট্যাগ। বাট এটা মাইগ্রেট করে এসেছে কোথা থেকে? 4 থেকে 5 এ। কোনগুলো প্র্যাকটিস করা যাবে, কোনগুলো করা যাবে না, সেটা আমি এখান থেকে ফোকাস করে বলে দিচ্ছি, যে এটা প্র্যাকটিস করলে আপনার কোনো এরর আসবে না। বাট কার জন্য হেল্পফুল হবে? পরবর্তীতে যারা এটা নিয়ে কাজ করবে, লাইক সার্চ ইঞ্জিন অপটিমাইজ করবে, অপটিমাইজারদের জন্য এই ট্যাগগুলো হেল্পফুল, রাইট? আদারওয়াইজ তাদেরকে আবার পরবর্তীতে এটা চেঞ্জ করে নিতে হবে। এটা যেন না নিতে হয়, এর জন্য আমরা প্রথম থেকে এই কাজগুলো করে ফেলবো। এরকম 4-5টা ট্যাগ আছে যেগুলো আমাদেরই ফোকাস করে করে দিতে হয়। ওকে, তো আমি যখন ইউ ইউজ করছি,
এখানে আমি ইউ ইউজ করেছি, ইউ একটা আন্ডারলাইন চলে আসছে, ইউ একটা আন্ডারলাইন চলে আসছে। আর এটা দিয়ে আগের দিনে কি করা হতো, ফোকাস করা হতো একটা পার্টিকুলার সেন্টেন্স, ফ্রেজ বা ওয়ার্ডকে। আমরা এখনকার দিনে যেটা ইউজ করে থাকি মার্ক, এটা নিউ ট্যাগ। আমরা এখন পর্যন্ত HTML5 এর এই একটা মাত্র নিউ ট্যাগ দেখলাম, রাইট? মার্ক ট্যাগ। যে 30টা ট্যাগ আছে তার মধ্যে এটা প্রথম ট্যাগ, রাইট? যার মাধ্যমে কোন একটা পার্টিকুলার সেন্টেন্স, ওয়ার্ড বা ফ্রেজ কি আমরা মার্ক করে দিতে পারি। সো আমরা আগে যখন আন্ডারলাইন করা হতো, যদি ক্লায়েন্ট বলে যে আমাকে আন্ডারলাইন করতে হবে, আমি করবো, ইউ ট্যাগ ইউজ করবো। আর যদি বলে আমাকে মার্ক করে দাও, তখন আমরা ইউজ করবো কি, মার্ক ট্যাগ। এটা CSS এর মাধ্যমে চেঞ্জ করা সম্ভব। ওকে, এর কালার আমরা চেঞ্জ করতে পারি। অনেক সময় দেখা যায় যে কোনো যে ক্ষেত্রে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা হচ্ছে, একটা সেন্টেন্স, ওয়ার্ড, ফ্রেজ একটু বড়, দেখেন না? কখনো কখনো দেখা যায় একটা প্যারাগ্রাফের সাইজ অন্যান্য প্যারাগ্রাফের কন্টেন্টের চাইতে কিছুটা ছোট। সো ওই জায়গাগুলোতে HTML এর ট্যাগ ইউজ করা হয়। বিগ ট্যাগ আছে, স্মল ট্যাগ আছে। সো আমি বিগ আর স্মল ট্যাগের ইউজ একটু দেখার চেষ্টা করছি। সো আমি যদি এটাকে এই প্যারাগ্রাফটার ক্ষেত্রে আমি বলি যে স্মল, একটু খেয়াল করেন এই প্যারাগ্রাফের টেক্সট গুলো কিন্তু স্মল হয়ে গেছে, রাইট? আবার যদি এটা ক্ষেত্রে আমি বিগ বলি, উপরের প্যারাগ্রাফটার ক্ষেত্রে আমি যদি কোন একটা পার্টিকুলার লাইনকে আমি যদি বিগ বলি, খেয়াল করেন আমি কিন্তু ইএম এর আগে বিগ শুরু করেছি, সো আমি ইএম এর পরে বিগ কে শেষ করছি। এই অংশটুকু কিন্তু একটু বড়ই দেখা যাচ্ছে অন্যান্য অংশের তুলনায়। সো বিগ আর স্মল দিয়ে আমরা কি করতে পারলাম, টেক্সটকে উইদাউট সিএসএস বড় করতে পারছি, ছোটও করতে পারছি প্রয়োজন অনুযায়ী। এবার আসছি অ্যাব্রিভিয়েশন কনসেপ্টে। আমরা যদি কখনো কোনো ওয়ার্ডের মধ্যে শর্ট ফরম্যাট থাকে, আমাকে অ্যাব্রিভিয়েশন দিতে হবে। কার্সর ধরলে টুলটি পাশে আসে না ওয়েব পেজ গুলোতে, আমরা এটা ওয়ার্ডেও করতে পারি। সো এই অ্যাব্রিভিয়েশন দেওয়ার জন্য HTML এর যে ট্যাগটা আছে সেই ট্যাগটা আমরা শিখে নেই। এই বিষয়গুলো আপনাদের একটু কেন দেখানো হচ্ছে, এই ছোট ছোট কোশ্চিনও কিন্তু যারা ইভ্যালুয়েট করবে আপনাদের কিন্তু ধরে বসতে পারে যে আপনি কতটুকু কোন ডেপথ লেভেল পর্যন্ত আপনি এই বিষয়গুলো শিখেছেন। হয়তো আপনি একবার দেখলেই শিখে যাবেন, এরকম না যে ভেরি ডিফিকাল্ট ইস্যু, রাইট? বাট আপনাকে যখন কোশ্চিন করা হচ্ছে তখন ওইটাই কি এক পয়েন্টের জন্য করা হচ্ছে, যতই সহজ হোক না কেন, তাই না? যদি অ্যান্সার করতে পারেন কি 1 মার্কস পাবেন, অ্যান্সার করতে না পারলে কি 0 পাবেন। বিষয়টা বোঝা যাচ্ছে? তো এই একটা কোশ্চিনই কিন্তু হতে পারে কি আপনার জন্য পজিটিভ আর নেগেটিভ, রাইট? আচ্ছা, সো আমি অ্যাব্রিভিয়েশনে যাচ্ছি, ABVR, যেটা একটা আছে সেটা একটা নিয়ে আমি কাজ করছি। সো অ্যাব্রিভিয়েশন ট্যাগটাতে আমরা যদি দেই তেমন কিছু হলো অ্যাব্রিভিয়েশনের মধ্যে। সো HTML এতটা পাওয়ারফুল না যে আমি কোনো একটা শর্ট ফর্ম লিখলাম, ABVR দিলাম, সে আমাকে দেখিয়ে দিল। সেটা আমাকে বলে দিতে হবে যে অ্যাব্রিভিয়েশনটা কি হবে। এখানে টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে, টাইটেল অ্যাট্রিবিউট সেট করতে হবে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এইবার অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া হয়েছে, আমি যদি কার্সরটা নেই কি পাশে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো টুলটিপ আকারে চলে আসে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমরা সেটা পাচ্ছি। তাহলে আমরা কি অ্যাপ্লিকেশনও দিতে শিখলাম। তো আমরা এখন পর্যন্ত আমি একটু খুব কুইক রিক্যাপে যাচ্ছি যে 6টা হেডার ট্যাগ দেখেছি, আমরা প্যারাগ্রাফ ট্যাগ দেখেছি, আমরা কিভাবে বোল্ড করতে হয় বি এবং স্ট্রং দেখেছি, বাট স্ট্রং কে আমি প্র্যাকটিস করতে বলেছি। ইটালিক করার জন্য আই এবং ইএম কে দেখেছি, ইএম কে আমি প্র্যাকটিস করতে বলেছি। আন্ডারলাইন ইউ ট্যাগ ইউজ করেছি, মার্ক ট্যাগ দিয়ে মার্ক করা যায় সেটা আমরা দেখেছি, বড় করার জন্য বিগ ট্যাগ দেখেছি, ছোট করার জন্য আমরা স্মল ট্যাগ দেখেছি, অ্যাব্রিভিয়েশন করার জন্য ABVR ট্যাগ দেখেছি। তো এখন পর্যন্ত ছোট ছোট 16টা ট্যাগের ইউজ আমরা কিন্তু করেছি। লাস্ট যেতে আমরা টাইটেল দেখেছিলাম, মেটা দেখেছিলাম, ডক টাইপ দেখেছি, কমেন্টস দেখেছি, HTML, হেড, বডি দেখা হয়েছে, টেবিল, টিআর এবং টিডি দেখা হয়েছে। তো
তার মানে 10টা ট্যাগ কিন্তু আমরা লাস্ট ক্লাস দেখেছিলাম। আজকে আমরা এই পর্যন্ত 16টা ট্যাগ দেখেছি, তাই না? সো ভেরি সিম্পল, ছোট ছোট ট্যাগ গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আবারও বলছি, নেক্সটে আমি আরো 8-10টা ট্যাগ এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলোচনা করব, তারপরে অ্যাঙ্করিং এবং ইমেজ ট্যাগে চলে যাব। সো এখন পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা হয়েছে, কারো কোনো কোশ্চিন আছে কিনা? আমরা বিষয়গুলো জানি বলেই আমি এই জায়গাটা একটু দ্রুত টানছি। বিগ আর স্মল টাইপের মধ্যে বিগের মধ্যে কি মানে ফন্ট সাইজ ফিক্স করা আছে আমাদের কি হবে না কেমন আরো বড় করতে চাইলে আবার বিগ দেবেন, আরো বড় হয়ে যাবে। এর ভেতরে আবার বিগ দেবেন, আরো বড় হয়ে যাবে। তার মানে যা থাকবে তাকে বড় করে দেবে একটা নির্দিষ্ট সাইজ। বাট আপনি ওই ট্যাগটাকে সিএসএস দিয়ে যদি কন্ট্রোল করতে চান সেটা করতে পারেন। যে লাইক বিগ যখনই দেওয়া হবে তখন 20 পিক্সেল হবে, বুঝা যাচ্ছে? আবার বিগ দেওয়া হলে যা আছে ততটুকু ফিক্স হয়ে যাবে। বাট এই বিগটা ডাইনামিক, যেমন বিগের মধ্যে বিগ দিলে এর উপর বেস করে তাকে বড় করে দেবে। এখন যদি আমি এখানে বিগ দেই, একে বেস ধরে একে আবার বড় করবে। বাট একে যদি বিগ দেই, এটাকে সে নিয়ে আসবে এই পর্যায়ে। বাট এর ভেতরে বিগ দিলে এটাকে আরো বড় করে ফেলবে। সেটা বোঝা যাচ্ছে? স্মলের ক্ষেত্রেও তাই। সিএসএস ইউজ করবেন, সকল ট্যাগকেই তো কন্ট্রোল করা যায়, তাই না? আমি সিএসএস দিয়ে এইচটিএমএল এর সকল ট্যাগকেই কন্ট্রোল করতে পারি। আচ্ছা, যেহেতু আমরা জানি এটা একটা ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা চেঞ্জ করে দিলে সেটা ওভাররাইট হয়ে যায়, রাইট? আমার বেস প্রপার্টি আমি ওভাররাইট করতেই পারি। আমার চুলের কালার কি? ব্ল্যাক, আমি চাইলে ওটা লাল করে নিতে পারি। আমি জানি যে এটা আমার চুল, আমি লাল করে নিতে পারি। বোঝা যাচ্ছে? কারো মাধ্যম দিয়ে। সো এবার আমরা আসি কিভাবে লিস্টিং করা যায়, তাই না? আমাদের এই লিস্টিং বিষয়টা জানা দরকার। আপনাদের অনেক বুলেট পয়েন্ট লিখতে হবে। আপনারা যখন কোনো প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, ট্রেনিং এগুলো করেছেন, বুলেট করতে হবে না? সো আমরা পেজিনেশন শিখি আর কি। লিস্টিং ট্যাগ গুলো একটু দেখার চেষ্টা করি। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। সো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আমি প্রথমে অর্ডার লিস্টিং এ যাচ্ছি। অ্যাপ্লিকেশনটাকে শর্ট ফর্মে দেখা উল্টা করে দেন, অ্যাপ্লিকেশন লিখেন আর টাইটেলের মধ্যে শর্ট ফর্মটা লিখে দেন, এটাই দেখাবে। ঠিক আছে, উল্টা করে দিলেই হবে। আচ্ছা, ওয়েল এর এগেনস্টে এলআই যদি আমি লিখি, দেখেন 1 2 3 4 এভাবে চলে আসছে। যেহেতু এটা অর্ডার লিস্ট, আমাকে কোনো কিছু বলার দরকার, এটা সেকেন্ড লেয়ার ট্যাগ। ওয়েল এর এগেনস্টে কি আছে? এলআই। সো ওয়েল এর এগেনস্টে এলআই আছে এবং 1 2 3 4 এভাবে যখন আমরা দিচ্ছি তখন সেই হিসাবে লিস্টিং হচ্ছে। সো আমি 2 এর এগেনস্টে যদি সাব লিস্টিং করতে যাই, এলআইটাকে নিচে দিয়ে দিব, আবার এখানে ওয়েল শুরু করব। ওয়েল এর এগেনস্টে আবার কি যাবে? এলআই। লাইক আমি আবার যদি 1 2 বলি, দেখেন এখানে কি হচ্ছে? আবার 1 2 বসে যাচ্ছে। আমি যদি আমার মতো করে চাই লিস্টিংটা, আমি এখান থেকে যদি বলি টাইপ আমি ফিক্স করে দিচ্ছি, আমি বলছি ক্যাপিটাল এ, তাহলে বাইরেরটা হবে কি? ক্যাপিটাল এ বি সি ডি। আর আমি যদি ভেতরেরটার ক্ষেত্রে সাব লিস্টিং এ যদি আমি বলি যে টাইপ স্মল এ, তাহলে আমাকে দেখা যাচ্ছে যে এখানে স্মল এ বি সি ডি চলে আসে। বাইরে স্মল এ লিখলে বাইরে স্মল এ বি সি ডি আসতো, ভেতরে ক্যাপিটাল এ লিখলে ভেতরে ক্যাপিটাল এ বি সি ডি আসতো। জি স্যার, এটা তো অ্যাকচুয়ালি অপারেটর এন্ট্রি করতে হবে আপনাদের। আচ্ছা,
তাহলে অর্ডার লিস্ট অর্ডার লিস্টেরই আমরা সাব লিস্টিং করতে পারি। আমরা কিন্তু এর ভেতরেও লিস্টিং করতে পারি না? 2 এর এগেইনস্টে আরো 5টা সাব লিস্টিং আছে, আমি করতেই পারবো। আমি যেটা করছি একটু খেয়াল করেন, এই এলআই এর এগেইনস্টে আবার ওয়েল বসাচ্ছি, যার এগেইনস্টে আবার কি আছে, এলআই আছে। তো একইভাবে আমি যদি অনঅর্ডার সেগমেন্টে যাই, অনঅর্ডার লিস্টিং এ যাই, ইউএল এলআই টু 3 অনঅর্ডার লিস্ট হলে যেটা দেখা যাচ্ছে, প্রথমে ড্যাশ চলে আসে, তাই না? আমি কোনো প্রকারের টাইপ মেনশন করি নাই। এবার আমি যদি 3 থেকে সাবসেকশন বের করি, আমি ইউএল এ আছি, আমি এলআই এ যাচ্ছি, 1 2 3 সাবসেকশনে যাচ্ছে, অটোমেটিক কি বসে গেছে, সার্কেল। আমি যদি আবার সাবসেকশন করি তখন চলে আসবে কি, স্কোয়ার। তার মানে HTML এর কয়েকটা টাইপ আছে, যে কোনো কিছু না দিলে ড্যাশ, যদি বলে দেই সার্কেল তাহলে সার্কেল, যদি বলে দেই স্কোয়ার তাহলে আসবে কি, স্কোয়ার। আমি যদি এখান থেকে টাইপ আকারে বলে দেই যে উপরেরটা টাইপ, আমি বলে দেই স্কোয়ার, স্কোয়ার এসেছে না? আচ্ছা, অনেক সময় দেখা যাবে যে আপনাদের এভাবে একটা করে স্পেসিং করতে হচ্ছে, স্পেসিং করার পর আবার আরেকটা ইনার স্পেসিং করতে হচ্ছে, বাট ওখানে কিন্তু আপনি কোনো প্রকারের লিস্টিং দিতে চাচ্ছেন না। দেখ, জাস্ট একটা ট্যাব মতো বসবে, আপনি কোনো প্রকারের লিস্টিং ওখানে ইউজ করতে চাচ্ছেন না। আমরা যখন বলি যে কোনো প্রকারের লিস্টিং আমি ইউজ করব না, জাস্ট ব্ল্যাঙ্ক থাকবে, ওখানে সার্কেলও আসবে না, ডায়াসও আসবে না, স্কোয়ারও আসবে না, কোনো কিছুই আসবে না, সেক্ষেত্রে আমরা টাইপ হিসেবে বলে দিব নান। এটা কিন্তু আবার অর্ডার লিস্টিং এর বেলায় হবে না। অর্ডার লিস্টিং এ নান অ্যাট্রিবিউট মানে টাইপ ভ্যালু নেই, বাট আনঅর্ডার লিস্টিং এ নান কথাটা কিন্তু আছে। তার মানে আপনি যখন সাব লিস্টিং করছেন, এর সামনে কোনো কিছু আপনি নাও চাইতে পারেন, টাইপ ইউজ করবেন কি, নান। ওকে, সো আমরা ইউএল এবং এলআই দেখলাম, যেটা ডাবল লেয়ার ট্যাগ। আপনাদের যদি এখন আমি কোশ্চেন করি যে দুইটা ডাবল লেয়ার ট্যাগ বলেন, ইউএল এলআই, ওয়েল এলআই, রাইট? এভাবে কিন্তু আপনাকে যখন ইভালুয়েট করতে আসবে, আমি HTML শিখেছি, আপনাকে কিন্তু ইভালুয়েশন করবে, CSS শিখেছি, আপনাকে ইভালুয়েট করবে, আপনি PHP জানেন, বিভিন্ন ধরনের ফাংশনালিটি নিয়ে কোশ্চেন করবে। তো ছোটখাটো যে কোনো ধরনের কোশ্চেন তারা কিন্তু বলে বসতে পারে, রাইট? আচ্ছা, এখন আমরা যেটা আরেকটু দেখবো সেটা হচ্ছে এরকম। দেখেন, স্প্যান এবং লেভেল, এটা এমন একটা ট্যাগ যেটা অ্যাকচুয়ালি এর এক্সট্রা কোনো বিহেভিয়ার নেই, বাট এই ট্যাগগুলো আমরা কখন ইউজ করি, HTML এ যেটা বলা হয়, কোনো টেক্সটই আপনি ফ্রিলি লিখবেন না, কোনো না কোনো ট্যাগের মধ্যে লিখবেন, যাতে ওর উপরে স্টাইল অ্যাপ্লাই করা সম্ভব হয়। আমি যদি স্টাইল অ্যাপ্লাই না করতাম, ঠিক আছে, আচ্ছা দেখেন, আমি যদি এভাবে লিখতাম, আমার আউটপুটে কোনো চেঞ্জ এসছে? প্রজেক্ট দিতে হবে না, না কাজটা কিন্তু আমি এখন ইয়ে করা যাবে না, আপনাকে তাহলে ওই অ্যাটেন্ডেন্সটা ক্যান্সেল করে দিতে হবে, এবং ওই প্রজেক্ট যখন দেবেন না, প্রজেক্টের মার্কটা আপনি পাচ্ছেন। Actually, কিছু করার নেই। আমি
আমি হয়তো অ্যাটেন্ডেন্সটা কনসিডার করতে পারি, বাট আপনার ওই অ্যাসাইনমেন্ট কনসিডার করা যাবে না। আমি স্যার আমার ফ্রেন্ড ছিল তো ওনার ব্যাপার আমার ক্লাস ছিল আমার ক্লাস এই সেমিস্টার 14 তারিখ শেষ হয়ে যাবে, এরপরে আমার সমস্যা নেই ক্লাস সেমিস্টার পর্যন্ত 30 ক্লাস। যদি করবো, আদারওয়াইজ আপনাদের প্রত্যেকের কাছ থেকে প্রজেক্টটা নিয়ে নেওয়া হবে পেন ড্রাইভে, যারা অ্যাক্সেস থাকবে তারা absent। এটা আপনাকে কনসিডার করতে হবে, বাট অ্যাটেন্ডেন্সটা যেহেতু দিয়েছেন ওটা আমি হয়তো স্কিপ করবো আর কি। যদি আপনি ক্লাসে যাচ্ছেন অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, আপনি প্রজেক্টে ওয়ার্ক করবেন, এটা অ্যাকচুয়ালি সাজেস্ট থেকে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করেন, আমি যখন বলছি যে সুপার ট্যাগ এক্সাম্পল এটা স্প্যানের মধ্যে ছিল, আমি এখন স্প্যানের বাইরে রেখেছি, কোনো চেঞ্জ আছে? আমি যদি স্প্যানের মধ্যে রাখি কোনো চেঞ্জ আছে? নেই। বাট স্প্যানে থাকলে সুবিধা কি, এর ভেতরে আমি স্টাইল অ্যাপ্লাই করতে পারবো, আর যদি না থাকতো অ্যাপ্লাই করতে পারতাম না। অ্যাকচুয়ালি লেভেল ট্যাগ আর স্প্যান ট্যাগের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, বাট স্প্যান ট্যাগের মধ্যে যদি কখনো কোনো ট্যাগ লিখতে হয়, স্প্যানকে বলা হয় সবচেয়ে ছোট ট্যাগ, বাট তার চেয়েও ছোট ট্যাগ কি লেভেল। আমি স্প্যানের মধ্যে ইউজ করতে পারি কাকে, লেভেলকে, বোঝা যাচ্ছে? আর লেভেল নরমালি ইউজ করা হয়ে থাকে স্পেশাল কেসগুলোতে, লাইক আমি ফর্ম বানাচ্ছি, ফর্মের লেফট সাইডের ফিল্ডগুলোকে আমি লেভেল বলছি, রাইট সাইডের ওইগুলো কিন্তু ইনপুট বক্স, টেক্সট এরিয়া এগুলো আসছে। আর স্প্যান কি, ওই টেক্সট এরিয়ার রাইট সাইডে যে স্টার মার্কস গুলো থাকছে যে ভ্যালিডেশনের জন্য, যেটা রিকোয়ার্ড এটা রিকোয়ার্ড না, এটা বোঝানোর জন্য যে স্টার গুলো দেওয়া হয়, সেগুলো আবার দেওয়া হয় কার মধ্যে, স্প্যানের মধ্যে। সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এটা HTML এর ট্যাগ লেভেল আর স্প্যান। আমি যেটা করতে পারি, আমি দুজনকে নিচে নিচে দেখতে চাচ্ছি, ইউজ করতে পারি কি বিআর, ইউজ করতে পারি কি এইচআর। বিআর দিয়ে কি হবে একটু দেখে নেই, লাইন ব্রেক হয়েছে, আচ্ছা লাইন ব্রেক হয়েছে, তাই না? এটা লাইন ব্রেক হয়েছে, নিচে নিচে চলে আসছে। আর যদি আমি এখানে এইচআরটা দেই, দুজনের মাঝে একটা হরিজন্টাল লাইন তৈরি হচ্ছে এবং কিছু গ্যাপও তৈরি হচ্ছে, খেয়াল করেন, তার মানে এইচআর এর মধ্যে কিছুটা মার্জিন আছে, তাই না? এইচআর এর মধ্যে কিছুটা মার্জিন আছে। আমরা যখন পোর্টফোলিও তৈরি করতে যাব, আপনাদের এই ধরনের লাইন বা লাইন ব্রেকের প্রয়োজন পড়বে, ঠিক আছে? আচ্ছা, এবার ওই ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, তাই না, এগুলো যদি আমাকে লিখতে হয়, টিএইচ উপরে লিখতে হয় না, ফোর তারপরে টিএইচ লিখতে হয়, এই জন্য আমি সুপার ট্যাগের ইউজটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। সুপার ট্যাগ, সুপার ট্যাগটা যখন আমি লিখবো লাইক এসওপি, এভাবে লিখছি, লাইক আপনি আজকে হচ্ছে 16, আমি এসওপি এর মধ্যে টিএইচ লিখেছি, কি আসে 16, উপরের দিকে আসছে না, উপরের দিকে আসছে। আচ্ছা, আর এখানে যদি আমি বেজে দেখতে চাই, বেজ লাইনে দেখতে চাই, বেজ লাইনে হচ্ছে লাইক আমি বলছি log 10, তার বেজ এ 2 দেখতে চাচ্ছি, তাহলে সাব ইউজ করব। সাব ট্যাগ এক্সাম্পল আমি যদি বলি 2, তাহলে log 10 বেজ এ কত দেখাচ্ছে, 2 দেখাচ্ছে, তাই না? সো সুপার ট্যাগ যাকে আপনি উপরে দেখাবেন সেটাকে এসইউপি ট্যাগের মধ্যে রাখবেন, যাকে বেজে দেখাবেন এসইউবি ট্যাগের মধ্যে রাখবেন। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এবার কন্টেন্ট রিলেটেড লাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করছি, অ্যাম্পারস্যান্ড। যে কোনো ধরনের সিম্বল, যে কোনো ধরনের সিম্বলের জন্যই আমরা অ্যাম্পারস্যান্ড ট্যাগ ইউজ করব, এবং এই অ্যাম্পারস্যান্ড ট্যাগটা ইউজ করে আমরা যা চাচ্ছি, যে লাইক আলফা, রাইট? আলফা দুই ধরনের হয়, ক্যাপিটাল আলফা হয় এবং স্মল আলফা হয়। আমি জানি যেগুলো বিটা, থিটা, তাই না, পাই, আমরা কি পড়েছি না, পাই তো সবাই পড়েছি, এই যে পাই, আচ্ছা না? আমরা যে কোনো ধরনের অ্যারিথমেটিক সিম্বল বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের যে সিম্বল গুলো আছে, ফিজিক্স কেমিস্ট্রির যে সিম্বল গুলো আছে, ইকুয়েশনাল সিম্বল, সেগুলো কিন্তু সবই নিয়ে আসতে পারি। স্পেশাল কেসগুলোতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সিম্বল ইমপ্লিমেন্ট করতে হতে পারে, বাট পুরো ইকুয়েশন কখনোই লিখতে কিন্তু হয় না। বাট আমাদের যদি জানা থাকে যে এভাবে সিম্বল আনা যায়, তাহলে খুব সহজেই কিন্তু এই ধরনের ইকুয়েশন আমরা চাইলে HTML দিয়ে লিখে ফেলতে পারি। ম্যাক্সিমাম ওয়েব পেজ গুলোতে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো কি দিয়ে থাকে, ইমেজ আকারে থাকে, তাই না? কোনো একটা টুল দিয়ে ইমেজ বানিয়ে তারপরে ওটাকে স্ক্যাচ করে কেটে এনে ইমেজটাকে বসিয়ে দেওয়া হয়। বাট আমি যদি বলি যে লাইক দিস,
সামেশন সাইনটা আসছে, এখানে কিন্তু এটা পসিবল না যে আমি এক্সপোনেন্ট দিচ্ছি যে n ইকুয়াল 1 কত দূর পর্যন্ত যাবে, এটা পসিবল? এটা কিন্তু পসিবল না, বাট সিম্বলটা ইমপ্লিমেন্ট করাটা পসিবল। লাইক আমি এখানে বলছি এই যে n%, এই যে দেখেন রাইট অ্যারো, সিঙ্গেল অ্যারো, রাইট অ্যারো টেইল, রাইট, অনেক ধরনের সিম্বল আছে যেগুলো আপনার প্রয়োজন পড়বে যখন আমি কোনো একটা টিউটোরিয়াল তৈরি করছি, কোনো একটা ডকুমেন্ট ইমপ্লিমেন্ট করছি, আমি কোনো একটা ম্যাথমেটিক্যাল আর্টিকেল ইমপ্লিমেন্ট করছি, ফিজিক্স কেমিস্ট্রির আর্টিকেল ইমপ্লিমেন্ট করছি, এই ধরনের সিম্বল আপনার প্রয়োজন পড়বে ছোট ছোট ইকুয়েশনের জন্য। ধরে লেট এটা ধরেছি, ওয়াই ধরেছি, জেড ধরেছি, জেড থিটা, বেটা, এগুলো ধরনের সিম্বল আপনাকে দেখাতে হবে, তখন কিন্তু আমাদের এই সিম্বল গুলো জানতে হবে। শুধু নামটা জানলে আমি কিন্তু চট করে সহজেই এখানে চলে আসতে পারি, আর যদি না জানি পুরোটাই খুঁজে বের করতে হবে। যে আমার নাম জানা নেই, আমাকে পুরো লিস্টটা দেখতে হবে যে সিম্বলটা কোথায় আছে, আছে কোথাও, বাট আমাকে বের করতে হবে। বুঝা যাচ্ছে? আমি যদি বলি এলডি, দ্যাট মিন্স লেস দ্যান, লেস দ্যান। আমি যদি বলি জিটি, গ্রেটার দ্যান, আমি জানি যে এলডি জিটি দিয়ে লেস দ্যান গ্রেটার দ্যান হয়। ওকে, ওকে, নাইস। সো নাও এখন আমি যেটা করব সেটা হচ্ছে কিভাবে ইমেজ নিয়ে আসতে হয় সেটা অ্যাকচুয়ালি দেখবো। এই যে লোগো একটা ইমেজ ডাউনলোড করা আছে, এই ডাইমেনশনটা একটু দেখি। ইমেজ ডাইমেনশনটা একটু বড়, 225 বাই 225 সাইজের ইমেজ আছে। আমি এই ইমেজটাকে আমরা আমাদের ওয়েব পেজের এই লোগো পোরশনে দেখতে চাচ্ছি, রাইট? এই জায়গাটা কত, 150 বাই 150 না? তো আমি যদি একটা ইমেজ আনতে যাই, HTML এর যে ট্যাগটা আছে img, সেই ট্যাগের হেল্প নিব। সো লোগোর যে পজিশনটা, সেই পজিশনে আমি img ট্যাগ নিয়ে নিচ্ছি। src ট্যাগের মাধ্যমে আমি ইমেজে যাচ্ছি ফার্স্ট, তারপরে আমার ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি লোগো। এরপরে যদি আমি এটাকে ক্লোজ করে দেই, একটা প্রবলেম হবে, ইমেজ যেহেতু বড় সেই জায়গাটাকে বড় করে ফেলবে। একটু খেয়াল করেন, বড় হয়ে গেছে না? পুরো সাইজটা কত হয়েছে, 225 বাই 225। বাট আমার তো ইমেজে রিসাইজ করার অপশন আছে। আমি যদি ইমেজে উইডথ সেট করে দেই 150 আর হাইট সেট করে দেই 150, তাহলে আবার সে লোগো পজিশনে ফেরত যাবে। ঠিক আছে? তো আমি যদি কোনো ইমেজ ইউজ করতে চাই ব্যানারে, সেটা আমি ওয়েব থেকে খুঁজে বসিয়ে দিতে পারি সুন্দর করে, ফটোশপ দিয়ে আমি তৈরিও করে নিতে পারি। আমি যে কোনো জায়গায় আমি ফুটারে বা ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ বসাতে চাই, ব্যাকগ্রাউন্ড বসাতে হলে সিএসএস লাগবে, আদারওয়াইজ টেবিলের ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজ বসাতে পারেন, বাট ইমেজ যেখানে আপনি বসাতে চাচ্ছেন সেখানে কিন্তু খুব সহজেই ইমপ্লিমেন্ট করা সম্ভব। আমি লাইক চাচ্ছি যে 3টা বক্সে 3টি ইমেজ বসবে, পারা যাবে না? হ্যাঁ, হ্যাঁ, আমি একটা ফোল্ডার কিছুক্ষণ আগে কপি করে নিয়ে আসলাম, একটু খেয়াল করেন, অন্য কোথাও থেকে আমি ইমেজটা রেখেছি ইমেজেস নামে একটা ফোল্ডারের মধ্যে। রিসোর্স গুলো সব থাকবে, ইমেজ রিলেটেড রিসোর্স গুলো সব ইমেজ ফোল্ডারে থাকবে। ঠিক আছে? ইমেজ রিলেটেড সকল রিসোর্স থাকবে কোথায়? ইমেজ ফোল্ডারে। আচ্ছা, এবার আমরা অ্যাকচুয়ালি হাইপারলিংক দেখবো। হাইপারলিংকটা হচ্ছে যে লাইক এই তালার ট্রেনিং থেকে আমি যদি ক্লিক করি, তালার ট্রেনিং এর ওয়েবসাইটে চলে যাবে। এক্সটার্নাল ওয়েব লিংক, যে লাইক আপনার ফেসবুক পেজ আছে, আপনি আপনার পোর্টফোলিওর মধ্যে দেখাতে যাচ্ছেন যে আমার ফেসবুক পেজ আছে, এখানে ক্লিক করো, আমার ফেসবুক পেজে চলে যাবে। আমার টুইটার পেজ আছে, টুইটার পেজে চলে যাবে। সো এটা যদি করা যায়, করতে হয়, তাহলে আমাকে অ্যাঙ্করিং করতে হবে, লাইক এ ট্যাগ অ্যাঙ্করিং করছি, এখান থেকে হাইপারলিংক রেফারেন্স দিতে হবে, href, href ইন্টারনেট কি নাই? আছে না থাকার মতো।
এই যে তালা ট্রেনিং এর একটা পেজ আছে, আমি কি করলাম, আমাদের তালা ট্রেনিং এর পেজ ইউআরএলটা কপি করলাম এবং আমি এখানে তালা ট্রেনিং অন লাইক ফেসবুক, আমি জাস্ট একটা ইউআরএল তৈরি করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি ইউআরএল এইচটিটিপি সহ আমি ইউআরএলটা কি করে দিলাম, বসিয়ে দিলাম। বুঝা যাচ্ছে? এখন আমি যদি এখানে যাই, ইউআরএলটাতে ক্লিক করি, অন পেজেই সে চলে যাচ্ছে ফেসবুকে, আমাকে লগ ইন করতে হবে, আমাকে লগ ইন করতে বলছে এবং এই পেজটা কিন্তু আমাকে শো করছে। সেটা বোঝা গেল? হ্যাঁ, এই পেজটা কিন্তু শো করছে, বাট এক্ষেত্রে আমার কিন্তু লস হলো, আমার সাইট থেকে ভিজিটর অন্য একটা সাইটে চলে গেল, ট্রান্সফার হয়ে গেল। আমি যেটা করতে পারি, টার্গেট করতে হবে কি ব্ল্যাঙ্ক, যাতে আমি কি করতে পারি, আমার পেজটাও থাকবে এবং নতুন ট্যাবে নতুন পেজটাও চলে আসবে। ওকে, তো এটা ছিল এক ধরনের হাইপারলিংক, যেটা হচ্ছে আমার সাইট থেকে ভিন্ন কোনো সাইটে যদি আমি যেতে চাই সেক্ষেত্রে হাইপারলিংকটা প্রয়োজন পড়ে নতুন ট্যাবে যাওয়ার জন্য। নতুন উইন্ডো খুলে গেল, নতুন উইন্ডোর জন্য অ্যাকচুয়ালি তেমন ভাবে নেই যে নতুন উইন্ডো খুলে যাবে, এর জন্য HTML5 এ এসে নতুন কোনো প্রপার্টি অ্যাড করা হয় না। আগে যেটা ছিল যে অলওয়েজ উইন্ডোই খুলতো, ট্যাব রিলেটেড, আমি যদি ব্ল্যাঙ্ক বলতাম উইন্ডো খুলে যেত। এখন কি ব্রাউজার গুলোই কি করেছে, এখন আর নতুন উইন্ডো খুলে না, সে কি করে নতুন ট্যাবে ওপেন করে, এর জন্য এই ব্ল্যাঙ্কটাকেই ট্যাবে নিয়ে গেছে। আচ্ছা, এখন আমি একই সাইটে একাধিক পেজ, লাইক আমি এরকম চাচ্ছি যে আমার হোম পেজ আছে, অ্যাবাউট আস পেজ আছে, তার মানে আমি আপনাদের 6টা পেজ করতে বলছি, আপনাদের 6টা পেজের মধ্যে কি হাইপারলিংক করতে হবে না? তো আমি এখন 2টা পেজ তৈরি করছি, এই পেজটাকে আমি সেভ অ্যাজ করে নতুন আরেকটা পেজে নিয়ে নিচ্ছি, ফাইল, সেভ অ্যাজ, অ্যাবাউট আস, একেবারে আইডেন্টিক্যাল হয়েছে না? এই অ্যাবাউট আস আর ইন্ডেক্স একেবারে সেম পেজ। আমি যদি এখান থেকে দেখাই যে ডে 2 এর মধ্যে যে অ্যাবাউট আস পেজটা আছে, এই দুজনের মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই, একেবারেই কপি করা। টাইটেল থেকে শুরু করে সবকিছুই কি, টাইটেল থেকে শুরু করে সকল কন্টেন্ট কি সেম, হুবহু সেম। সো এখন আমি অ্যাবাউট আস কে কিছুটা চেঞ্জ করে নিচ্ছি, আমি এখানে বলছি টাইটেলে বলছি অ্যাবাউট আস, আর নিচে কন্টেন্টের মধ্যে যে কন্টেন্ট গুলো হোম পেজে লিখেছিলাম সেগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আর আইটি ট্রেনিং এর জায়গায় আমি বলছি অ্যাবাউট আস। এবার একটু খেয়াল করেন তো, দুইটা পেজ একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? ওয়েবসাইটে কি হয়, অন্যান্য জায়গাগুলো সেম থাকে আর কন্টেন্টের জায়গাগুলোই শুধু চেঞ্জ হয়। আমরা যখন কাজ করব তখন লাইক এই জায়গাটাতে আমাদের কি পাসপোর্ট সাইজের ছবি আছে না, সেটা বসিয়ে দিব, তাই না? লোগো পজিশনে, তারপরে ব্যানারে আপনার মতো করে একটা ব্যানার বসাবেন, তারপরে আপনার ইনফরমেশন গুলো আপনি দেবেন, তাই না? তো নেক্সট ওয়ার্ডস আপনার যেটা বানাবেন আর কি একটু সুন্দর করে বানাবেন, যদি বাংলাতে পারেন বাংলাতে, ইংরেজিতে হলে ইংরেজিতে। আপনাদের কাছে সবার কাছে তো অনলাইনে কি আছে, আপনার সিভিটা আছে না, ডাউনলোড করে কন্টেন্ট গুলো কপি করে করে পেস্ট করবেন এবং HTML এ বসাতে থাকবেন। তো আমি দুইটা পেজের ভিতরে এখন হাইপারলিংক করার চেষ্টা করছি। আমি ইন্ডেক্স ফাইল থেকে হাইপারলিংকটা শুরু করি, হাইপারলিংকটা অন পেজ হাইপারলিংক, অন সাইট হাইপারলিংকের জন্য এখানেও অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়। আমি বলছি দুইটা পেজ আমার হোম, about us, হোম আর about us। সো এখন হোম থেকে নিয়ে আমি যখন লিখেছি দেখেন হোমের এখানে তেমন কিছু আসে নাই, হোম আর about us এসেছে, ক্লিক করা যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত আমি রেফারেন্স দিব ততক্ষণ পর্যন্ত আর কোনো কিছুই করা যাবে না। এখন কাজ করা যাবে, আমি হোমে ক্লিক করলে কোথায় যাব, ইন্ডেক্সে, তাই না? হোমে ক্লিক করলে ইন্ডেক্সে যাব, আর about us এ ক্লিক করলে হাইপারলিংক রেফারেন্সটা কি হবে, আমি যাব কোথায়, অ্যাবাউট আস। সবার যদি 10টা পেজ হয় প্রতিবার কি করব, আমি সবার জন্য নাম লিখবো, সেই অনুযায়ী হাইপারলিংক করব, রাইট? তো এখন আমি লিখেছি, হাইপারলিংকও করেছি, আমি হোমে ক্লিক করছি, হোমে আছি, আমি অ্যাবাউট আস এ ক্লিক করছি, অ্যাবাউট আস এ যাচ্ছি। আমার নতুন ট্যাবের কি দরকার পড়ছে?
আমি একটা ট্যাবে দুইটা সাইট ভিজিট, দুইটা পেজ ভিজিট করতে পারছি। বাট আমি যখন অ্যাবাউট এসে আছি তখন কি হাইপারলিংক আছে? তার মানে আমার এই হোমের যে হাইপারলিংকটা করা হলো এটা যদি কপি করে নিয়ে যায় আর অ্যাবাউট এর মধ্যে বসিয়ে দেই, হবে না? একই তো, একই তো, যে বসে গেল, রাইট? এখন যদি আমি লোড দেই, আমার মেনু চলে আসে, অ্যাবাউট এসে ক্লিক করলে অ্যাবাউট এস, হোমে ক্লিক করলে হোম। সো আমি দুইটা পেজ অনায়াসেই পেয়ে যাচ্ছি। তো আমাদের স্ট্যাটিক সাইট কনসেপ্ট অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমাদের করতে হবে, রাইট? একটা পার্সোনাল পোর্টফোলিও সাইট। কিছুক্ষণের মধ্যেই আরো একজন চলে আসবে, আমিও একটু কিছুক্ষণের সময়ের জন্য বাইরে যাচ্ছি, আমি চলে আসবো। ভিডিও রেকর্ডিংটা এবং কোডিংটা আমি তখনই দিয়ে দিব